ভৌতিক অধ্যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হয়ে গেল ভৌতিক অধ্যায়ের দ্বিতীয় এপিসোড। আমি আপনাদের সামনে আছি মোহাম্মদ হাসান হাবিব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি এপিসোড নিয়ে। সাথে থাকছে বেশ কিছু ভয়ের ঘটনা। আর এই ভয়ের ঘটনাগুলো শোনার সময় আমাদের আশেপাশের পরিবেশটাও অনেকটা ভূতের টাইপের হয়েছে। যেহেতু শীতকাল শুরু হতে চলেছে, ঢাকা সহ ঢাকার বাইরের জেলাগুলোতেও শীতের পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন পরিবেশে ভৌতিক অধ্যায় বেশ জমে উঠবে। আমি মূল ঘটনায় যাব। মূল ঘটনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আপনি যে ঘটনাটা শুনছেন এটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন এই ঘটনাগুলো সেও শুনতে পায়, এবং তাদেরকে উৎসাহ করবেন আমার এই ভৌতিক অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের হাতে বেশ কিছু মেইল চলে এসেছে। সেই মেইলগুলো থেকে বাছাইকৃত একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনিও যদি চান আপনার ঘটনা আমরা প্রচার করি, তাহলে আমাদের কাছে আপনিও মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে ভৌতিকঅধ্যায়@gmail.com, BHOUTIK ভৌতিক অধ্যায় ODDAY@gmail.com। আপনার ঘটনাটি যদি সিলেক্ট হয়, আগামী অনুষ্ঠানে আপনার ঘটনা প্রচার করা হবে। সুপ্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, আমরা এখনই মূল অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমাদের কাছে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নাজমুল হোসেন। তিনি টাঙ্গাইল থেকে আমাদেরকে মেইল করেছেন। আমি এখন তার ভাষায় মেইলটি পড়তেছি। তিনি বলেছেন আমি যেন আমার নিজের ভাষায় গল্পটি বলি। আমি নাজমুল, আমার বাসা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার কোনো এক গ্রামে। আমার নানু বাড়ি ছিল আমাদের থানার পাশের থানাতেই। কোনো এক ঈদ ভ্যাকেশনে আমি, আম্মু, বলতে গেলে পরিবারের সবাই নানু বাড়ি বেড়াতে যাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বর্তমানে আমি ঢাকায় কর্মরত আছি কোনো এক আইটি ফার্মে। ঘটনায় ফিরে আসি। তখন ছিল 2014 সাল। আমার নানুর বাজারে মুদির দোকান ছিল। সে সারাদিন দোকানদারি করে সন্ধ্যা 7টা থেকে 8টায় বাসায় চলে আসতো। তার মাছ ধরার প্রচুর নেশা ছিল। আমার নানু বাড়ি ছিল যমুনা নদী থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রায় দিনই সে রাতের খাবার সেরে রাত 10টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে যেতেন। এবার মাছ ধরার জন্য আমিও নানুকে বলতে লাগলাম যেন নানু আমাকে তার সাথে নিয়ে যায়, কিন্তু নানু কিছুতেই রাজি হচ্ছিল না। আমি আম্মুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নানুকে রাজি করালাম। আমি তো ভীষণ খুশি নানুর সাথে যাব মাছ ধরতে। সেজন্য আম্মু বিকেলবেলায় কাঁচা বাদাম ভাজি করে দিল। নানুর সাথে বাদাম খাবো আর মাছ ধরবো। ওহ, বলাই তো হলো না, আমার নানু বড়শি দিয়ে মাছ ধরতেন আর মাছের আধার দেওয়ার জন্য চিংড়ি মাছ সাথে নিয়ে যেত। সেজন্য আমার নানি বেশ কিছু চিংড়ি মাছ একটি থলেতে এবং বড়শিগুলো রেডি করে রেখেছিল। সেটা ছিল ঈদের সময়। সেজন্য নানু আজকে 6টার দিকেই দোকান থেকে চলে এসেছে। আমি তো ভীষণ খুশি। 8টার দিকেই রাতের খাবার খেয়ে নিলাম। 9টার দিকে সব কিছু গুছিয়ে শীতের পোশাক পরে নিলাম। আমাদের সাথে ছিল ছোট্ট একটি কুপি, গ্রামের ভাষায় এটাকে বলে হারিকেন, আর টর্চ লাইট, মাছের আদার এবং বড়শি। আমি নানু গল্প করতে করতে যাচ্ছিলাম। নানু আমাকে বলল রাতে মাছ ধরতে অনেক কিছুরই অভিজ্ঞতা হয় এবং একটি ম্যাচের প্যাকেট হাতে দিয়ে বললেন এটা তোমার সাথে রাখো। আমি নানুকে হাসতে হাসতে বললাম এটা তোমার সাথে রাখো। নানুর আবার সিগারেটের নেশা ছিল। আশেপাশে বেশ নিরিবিলি পরিবেশ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নানু তখন বললেন আগুন কাছে থাকলে ভূত প্রেতাত্মা এগুলো কাছে আসে না। এই বলে ম্যাচটা আমার হাতের মধ্যে দিলেন। নানুর মুখে ভূত প্রেতাত্মার কথা শুনে আমার হঠাৎ করেই ভয় লাগতে শুরু করলো।
তখন আমি নানুর হাত ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার কাছে কেমন যেন মনে হলো আমাদের পিছন পিছন মনে হচ্ছে কেউ একজন আসতেছে। আমি ভাবলাম হয়তো তারা আমাদের মতোই মাছ ধরার জন্য যাচ্ছে। আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু অবাক হয়ে গেলাম, আমাদের পিছনে কেউ নেই। চাঁদ কিছুটা উঠেছে, অনেকটা আলো ছায়া পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি হাঁটতেছি, কিন্তু ভীষণ ভয় লাগতেছে। তবুও নানুর সাথে গল্প করতেছি। রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছিল না। নানু একটি সিগারেট ধরালেন। ম্যাচটা ধরাতেই আমার কাছে মনে হলো সামনে থেকে একটা কালো ছায়া বাতাসের সাথে শব্দ করে চলে গেল। আমার ভয় যেন আরও বাড়তে লাগলো। এভাবেই একটা সময় আমরা নদীর ধারে পৌঁছে গেলাম। নদীতে পৌঁছাতে পৌঁছাতে আমার হাত ঘড়িতে দেখি প্রায় 11:15 বেজে গেছে। নানু চারিদিকে টর্চ লাইট মেরে উপযুক্ত জায়গা বেছে নিলেন। এর মাঝে আমরা আমাদের হাতে থাকা কুপিটি জ্বালিয়ে নিয়েছি। আমিও নানুর সাথে বসে সেই রকম মজা পাচ্ছি। আমি বাদাম বের করে খাচ্ছিলাম, নানিও আমার সাথে বাদাম খাচ্ছিল আর মাছ ধরতেছিল। বড়শিতে বেশ মাছ ধরতেছে, কিন্তু আমার কাছে এমন একটা অনুভব হতে লাগলো যেন পাশেই একটা মরা পচা গলিত বস্তু পচে পড়ে রয়েছে। একটা উদ্ভট গন্ধ আমার নাকে আসতে শুরু করলো। নদীতে হালকা বাতাস বইতেছিল। মাঝে মধ্যে গন্ধটা তীব্রভাবে আমার নাকে আসে, আবার মাঝে মধ্যে গন্ধটা হাওয়ায় মিলিয়ে যায়। এরকম একটা পরিবেশে আমরা মাছ ধরতেই থাকলাম। তো যতগুলো মাছ ধরা পড়তেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশাল বড় একটা বোয়াল মাছ। সেই বোয়াল মাছটা এতই বড় ছিল যে আমরা সেদিন যতগুলো মাছ ধরেছি তার মধ্যে সেই বোয়ালটাই সবচাইতে বড় ছিল, এবং এটার ওজন প্রায় 3 কেজি ওজনের মতো হবে। আমাদের সাথে মূল ঘটনা ঘটলো আমরা যখন মাছ ধরে বাড়ি ফিরছিলাম, সেই বাড়ি ফেরার পথে। ঘটনাটি এতই ভয়ঙ্কর ছিল যেটা আমার এখনও যদি মনে পড়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, শরীর শিহরে হয়ে ওঠে। মাছ ধরার সময়ও বেশ কিছু ছোট ছোট ঘটনা ঘটতেছিল। যাই হোক, এর মধ্যে আমাদের অনেক মাছ ধরা হয়ে গেছে, প্রায় 2টা ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে। অবশেষে আমরা সব কিছু গুছিয়ে নিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তখন রাত্রি প্রায় 3টা বাজে। আমার অনেক ঘুম পেয়েছিল। আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম, কিন্তু সেই মরা পচা গলিত বস্তুর যে একটা উদ্ভব গন্ধ, সেই গন্ধটা আমার নাকে আসতেছিল। এমনটা মনে হচ্ছিল যে আমরা রওনা হয়েছি, কিন্তু সেই গন্ধটা আমাদের সাথে সাথেই আসতেছে। কিছু দূর চলার পরে এই গন্ধটা এতটাই তীব্র হচ্ছিল, তখন জ্যোৎস্না উঠেছে, আলো অন্ধকার বোঝা যাচ্ছে, কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম লাগতেছে। মনে হচ্ছে জ্যোৎস্নার আলো দূরে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সামনে অন্ধকারাচ্ছন্ন লাগতেছে। অনেকটা ছায়ার মধ্যে চললে যেরকমটা লাগে, আমার ঠিক এই রকমটাই অনুভব হচ্ছিল। একটা সময় পচা গলিত বস্তুর গন্ধ এতটাই তীব্র হলো যে নানু কিছুটা বুঝতে পারলো। তখন সে পকেট থেকে সিগারেটটা বের করে সিগারেটটা জ্বালালেন, আর আমাকে বললেন মাছের ব্যাগটা যেন আমি শক্ত করে ধরি। ব্যাগের ভিতরে মাছ নড়াচড়া করতেছে, অনেকটাই খুস খুস শব্দ শোনা যাচ্ছে মাছের ব্যাগের ভিতর থেকে। আর কিছুটা গেলে সামনে বাঁশঝাড় পার হয়ে যেতে হবে, বেশ খানিকটা দূরে বাঁশঝাড়। আর কিছুটা গেলে বাঁশঝাড় পার হয়ে যেতে হবে। আমার ভিতরে ভীষণ ভয় কাজ করতেছিল। একদিকে তীব্র গন্ধ এবং অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন ছায়া। এবার যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
এটা ছিল আমার জীবনের সবচাইতে বিভীষিকাময় একটি ঘটনা। বাঁশঝাড়ের মধ্যে হাঁটতেছি, ব্যাগ দুইটা বেশ শক্ত করে ধরেছি। হঠাৎ করেই আমাদের যে ছায়াটি রয়েছে সেই ছায়ার ভয়টা আমার মধ্যে ভীষণভাবে কাজ করা শুরু করলো। এমত অবস্থায় আমি একটি বিড়ালের আওয়াজ শুনতে পাই এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখি একটা কালো বিড়াল আমাদের থেকে বেশ দূরে অবস্থান করতেছে এবং এক নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার ভয়ে শরীরটা শিউরে উঠল। নানু তো সিগারেট খাচ্ছে তো খাচ্ছেই, সিগারেট যেন শেষ না হয়ে যায়, শেষ হওয়ার সাথে সাথে আরও একটি সিগারেট ধরাচ্ছে। এভাবেই চলতেছিল। তো বিড়ালের এই অবস্থা দেখে নানু আমার হাতটা বেশ শক্ত করে ধরেছে, কিন্তু বিড়ালটি কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। আমার কাছে এমন মনে হতে শুরু করলো যেন আশেপাশে ঝড় শুরু হয়ে গেছে। বিকট শব্দ শোনা যাচ্ছে আমার কানে। আমার প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। আর এইদিকে সেই কালো বিড়ালটি ধীরে ধীরে বড় লোমওয়ালা কুকুরের মতো হয়ে আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি তো থমকে দাঁড়িয়ে পড়লাম। এই লোমস্য কুকুরটি এই বুঝি আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার আর কোনো কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। আমার তীব্র জ্বর উঠেছে। নানু আসলো আমার সামনে। নানি জানতে চাইলো আমি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লাম কেন। নানুকে বিস্তারিত বললাম। তখন নানু আমাকে বলল ওইটা ছিল একটা মাছ পিচাস, যেটা আমাদের যখন বড় বোয়ালটি ধরা পড়ে তখন থেকেই নানু একটা অ্যাবনর্মাল অবস্থা বুঝতে পেরেছিল। আমাদের পিছনে সেই পিচাসটি পড়েছিল। নানু আগে থেকেই সব কিছু বুঝতে পেরেছিল, এজন্য সে একটার পর একটা সিগারেট ধরাচ্ছিল। একই সাথে নানুর হাতে ছিল হারিকেন, আর এই কারণেই সেই পিচাসটি নানুকে কিছু করতে পারেনি। আর যেহেতু আমার হাতে মাছের ব্যাগ ছিল, এজন্য পিচাসটি আমাকে লক্ষ্য করে আমাকে তার লক্ষ্য বানিয়ে নেয় এবং নানাভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। আর এইদিকে আমার আম্মু এবং নানি খুব টেনশন করতেছিল, কারণ আমাদের আসা অনেক দেরি হয়ে যাচ্ছিল। অবশেষে সে তার নানার ভাইকে পাঠিয়ে দেয় আমাদেরকে আনার জন্য। আর এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষকর ঘটনা। এরপর থেকে আমি আর আমার জীবনে কখনো রাত করে কোথাও বের হই না। এটাই ছিল নাজমুল হোসেনের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হোসেনকে আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠানোর জন্য। সম্মানিত দর্শক, আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদেরকে মেল করার ঠিকানা হচ্ছে ভৌতিক অধ্যায় @gmail.com। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, BHOUTIK ভৌতিক অধ্যায় DAY @gmail.com। আমরা চাই আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের চ্যানেলে প্রচার করতে। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে মেল করতে ভুলবেন না। আর এই প্ল্যাটফর্মটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব তো করবেন, সাথে আপনাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটি সম্পর্কে বলবেন, তারাও যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করে। ভৌতিক অধ্যায় সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, সো দ্যাট এই প্রোগ্রামটি আপনার ভালো নাও লাগতে পারে, বাট ভালো লাগা না লাগা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আজকে আমাদের হাতে আর কোনো ঘটনা নেই, কাজেই এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে কথা একটাই, আমাদের কাছে বেশি বেশি ঘটনা পাঠাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।